নামাজ পড়বেন, আমরা সব গণমাধ্যম কর্মী সেখানে গেলাম, এবং রাজস্ব যেখানে তারা প্রায় 6,90,000 কোটি টাকা রাজস্ব লক্ষ্যমাত্রা করেছে, এটি আসলে বাস্তবতা বিবর্জিত। কারণ এত রাজস্ব বাংলাদেশের ইতিহাসে কখনোই এত রাজস্ব আদায় করা সম্ভব হয়নি। বর্তমান যে প্রশাসন কর কাঠামো রয়েছে এর মধ্যে এটা সম্ভব না। আপনারা যদি এইবারও দেখেন, এই যে লাস্ট যেই বাজেট, সেখানেও কিন্তু 3 লক্ষর কিছুটা বেশি রাজস্ব আদায় হয়েছে। ফলে এক বছরের মাথায় সেটা দ্বিগুণ রাজস্ব তারা আদায় করতে পারবে, এটা আসলে সম্ভব নয়। ফলে সরকারের এই বাজেটটা আমরা মনে করতেছি এটা উচ্চাভিলাষী, এবং এই বাজেট আসলে অর্থনৈতিক যে মৌলিক সংস্কার, যেটা আমরা আশা করেছিলাম যে রাজনৈতিক সংস্কারের পরবর্তীতে অর্থনৈতিক সংস্কারটা আসবে, সেই অর্থনৈতিক সংস্কারটা কিন্তু এই বাজেটের মাধ্যমে সম্ভব হবে না। বাজেটে কিছু সৃজনশীল জায়গা তারা দেখিয়েছে, কিছু পণ্যের তারা কর কমিয়েছে, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা তারা বরাদ্দ বৃদ্ধি করেছে। এগুলো ইতিবাচক হলেও এগুলো আসলে বাস্তবায়নযোগ্য হবে না এই বাজেটটা আমরা মনে করছি। এবং সারা দেশে যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বিদ্যুতের দাম যেইভাবে বেড়েছে, এটা কিন্তু নজিরবিহীন। এত কম সময়ে এত বেশি পরিমাণ একসাথে বিদ্যুতের দাম বৃদ্ধি পায়নি এর আগে। এবং আমাদের আগামীকাল এই চট্টগ্রামে 11 দলীয় জোটের মহাসমাবেশ, চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ, সেখানে কিন্তু গণভোটের যে রায়, সেই রায় অনুযায়ী সংস্কার বাস্তবায়ন এবং দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি যেটা, সেটা লাগাম ধরে টানার জন্যই কিন্তু আমাদের এই দাবিতে আমরা প্রত্যেকটা বিভাগে 11 দলীয় জোট প্রোগ্রাম করছি। আমাদের এই পুরা মাস জুড়েই সংসদ এবং সংসদের বাইরে এই অর্থনৈতিক বিষয় নিয়ে কথাবার্তা হবে, আমরা কর্মসূচি চালাবো। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে দুর্নীতি, এই বাজেট কিভাবে দুর্নীতি বন্ধ করবে। বড় বাজেট মানে সেটাকে কিন্তু বড় দুর্নীতি করারও সুযোগ থাকে। এই যে বিভিন্ন কার্ড বলেন, খাল খনন কর্মসূচি বলেন, সরকার দলীয় এমপিরা যে বরাদ্দ পাচ্ছে, যেটা বিরোধী দলীয় এমপিরা পাচ্ছে না, তারা সেটা কীভাবে করছে। অর্থাৎ কোথাও কোনো জবাবদিহিতা নাই, কোথাও কোনো স্বচ্ছতা নাই। এবং অর্থমন্ত্রীর পুরো বক্তব্যে আপনারা কিন্তু পাবেন না যে কিভাবে যে ঋণ খেলাপিদের টাকা তারা ফেরত নিবে, পাবেন না যে লুটেরা যারা গোষ্ঠী ছিল আওয়ামী আমলের, সেই টাকা কিভাবে তারা আদায় করবে, তাদের বিচার কিভাবে নিশ্চিত করবে, পাচারকৃত টাকা কিভাবে তারা আনবে। এসালাম সহ এই বড় বড় যারা মাফিয়া অলিগার্ক রয়েছে, ফ্যাসিবাদের দ্বারা পুষ্ট হয়ে যারা জনগণের টাকা লুট করেছে, এখন বিদেশে আছে, বিদেশে টাকা পাচার করছে, তাদেরকে কিভাবে বিচারের আওতায় আনবে, সেই ধরনের কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। বরং আমরা দেখতে পাচ্ছি যে ইসলামী ব্যাংকে কিভাবে আবার এসালামের হাতে আবার তুলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। গতকালকে আমরা দেখেছি আদ্দিন হাসপাতালকে একটা কজ দেখিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। যদি সেই হাসপাতালের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, সেটা সুষ্ঠু তদন্ত হওয়া উচিত, বিচারও হওয়া উচিত। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সরকার একটা রাজনৈতিক প্রতিহিংসার জায়গা থেকে জামাত বলেন, 11 দলীয় জোট বলেন, তাদেরকে এক ধরনের কোণঠাসা করার চেষ্টা করছে এবং বিভিন্ন প্রতিষ্ঠানের উপর আঘাত আনছে। যেখানে আমাদের প্রতিষ্ঠান তৈরি করার কথা, বাংলাদেশে এমনিই প্রতিষ্ঠান নেই, ব্যাংকিং ব্যবস্থা যেই নাজুক খাতে পরিণত হয়েছে, এখন যদি 3 কোটি গ্রাহক বা আমানতকারী যদি ইসলামী ব্যাংক থেকে মুখ ফিরিয়ে নেয়, এটা কিন্তু অন্য ব্যাংকের উপর এই প্রভাবটা পড়বে। ফলে এই সামগ্রিক ভঙ্গুর অর্থনীতিকে দিশা দেখানোর মতো কোনো বাজেট এটা হয়নি। ফলে সেই জায়গা থেকে আমাদের এই সমালোচনাগুলো থাকবে। একই সাথে আমরা শুধু সমালোচনাই করছি না, আমরা কিন্তু প্রস্তাবনাও দিচ্ছি। আমাদের একটা বাজেট সেই প্রস্তাবনার অংশ, এবং সংসদে এবং সংসদের বাইরে আমরা সেই কথাগুলো অব্যাহতভাবে বলে যাব।